ফ্রিডম অফ এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়। যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনিকে শোষণ করতেছে, দীর্ঘদিন যাবত নিপীড়ন করতেছে, সেই নিপীড়নের বিরুদ্ধে যে গণ আন্দোলন, গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বিশ্বে, সেই আন্দোলনের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ একাত্মতা পোষণ করছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সারা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে উড়ল ফিলিস্তিনি পতাকা, স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগ। উপজেলা নির্বাচনে প্রার্থীদের সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। 10 বছরে আয় বেড়েছে 18,000%। অসুস্থ প্রতিযোগিতা বলছে টিআইবি। মুখোশের আড়ালে ভয়ঙ্কর অপকর্ম, রিমান্ডে ভয়াবহ তথ্য দিয়েছে মিল্টন সমাদ্দার। আশ্রমে থাকা মানুষের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন। এবং তৃতীয় দিনেও জ্বলছে সুন্দরবন। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর আরও 2টি ইউনিট। ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলছেন বন বিভাগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জাসিকা আবেদিন। ন্যায্যতা, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন দেশে বন্দী শিক্ষার্থীদের মুক্তির দাবি করেন ছাত্রলীগ সভাপতি। এই নাহিদের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা। স্লোগান মিছিলে মুখরিত ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান হামলা ও যুদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের এই কর্মসূচি। বাংলাদেশ ছাত্রলীগ নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা এই কর্মসূচি পালন করে। ঢাবি মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত এ পদযাত্রা। বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ হয়। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন সহ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি শাখা এবং বিভিন্ন হল শাখার হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ছাত্র সমাজ ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আওয়ার ব্লাড ইজ প্যালেস্টিনিয়ান, আমাদের রক্তের রং ফিলিস্তিনি। সেজন্য ইউরোপ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে বলে আমাদের রক্তের রং ফিলিস্তিনি। ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান ফিলিস্তিনের শিক্ষার্থীরা। Spark that started in Columbia University and spread throughout the USA universities and all universities around the world. And as we stand today in solidarity with those people, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ আগ্রাসন বন্ধ করতে হবে বলে জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের সমর্থন প্রদান করার জন্য এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যে চলমান আন্দোলন চলছে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, যে কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে, আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। পদযাত্রা শেষে আমরা সংহতি সমাবেশ করব। আমাদের সংহতি সমাবেশে প্যালেস্টাইনের বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ফিলিস্তিনের উপর আগ্রাসন পরিচালনার জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বানও জানান বাংলাদেশ ছাত্রলীগ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলাতেও পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। সকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করেন তারা। এ সময় বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের সমমর্যাদা দেওয়ার দাবি জানান তারা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বে ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। পরে পদযাত্রা ও সংহতি সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবির জন্য আজকে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়েছি। সারা বিশ্বে ছাত্রদের যে আন্দোলন তার সাথে সংহতি প্রকাশ করছি এবং কি আমরা চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করে যশোর জেলা ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যাশা করছি। একই দাবিতে সকালে ফেনীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করে জেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান। ফেনীতে প্রায় 1000 ফুট পতাকা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে আমরা আজকে একটি পদযাত্রা করব এবং ছাত্র সমাবেশ করছি। পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। সেই সঙ্গে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এদিকে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ ও কক্সবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 12:30 দিকে শুরু হওয়া এই সংঘর্ষ জড়ে টানা 20 মিনিট। এতে পথচারী সহ 12 জন আহত হন। জানা যায় ফিলিস্তিনের কর্মসূচিতে যেতে গাড়ি ভাড়া করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পটুয়াখালী, নাটোর, সাতক্ষীরা সহ সারা দেশেই ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ করে ছাত্রলীগ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে গাজার মধ্যবর্তী সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে 3 সেনা নিহত হন। এরপরে ইসরায়েলি বাহিনীর রাফায় বিমান হামলা জোরদার করলে 10 ফিলিস্তিনি প্রাণ হারান। লুৎফর কবিরের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে গেল কিছুদিন ধরে মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের, যেখানে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। সূত্রে জানা গেছে হামাস ও ইসরায়েল নিজেদের কিছু দাবিতে অনড় থাকায় চূড়ান্ত হয়নি চুক্তি। এ অবস্থায় এই দফার আলোচনা শেষ হয়েছে। হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। হামাসের এই দাবিগুলোকে অযৌক্তিক বলে মনে করছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজার মধ্যাঞ্চলে থাকা ইসরায়েলি সেনাদের সঙ্গে রোববার দিক নির্দেশনা দেওয়ার সময় তিনি বলেন, হামাস সম্ভবত কোনো চুক্তিতে যেতে চাইছে না, ফলে রাফায় স্থল অভিযানে যাওয়ার হুঙ্কারও দেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন হামাস বিভিন্ন বিষয়ে অনড়। গাজায় হামলা বন্ধ করলে গোষ্ঠীটি ক্ষমতায় থেকে যাবে। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলও ছাড় দিচ্ছে না। তাদের দাবি গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এই পরিস্থিতির মাঝেই ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালম সীমান্তে ক্রসিংয়ে রকেট ছোড়ার দাবি করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস জানায়, স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সেনাদের দিকে এই হামলা চালায়। এরপরেই গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে বিমানযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাল্টাপাল্টি হামলায় সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা জেগেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্যান্য প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তাই শেষ মুহূর্তে গণসংযোগে দম ফেলার ফুসরত নেই প্রার্থী সমর্থকদের। এলাকাবাসী চাহিদাকে প্রাধান্য দিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তের বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে চায়ের স্টল থেকে পাড়া মহল্লা ও শহর জুড়ে প্রচারণায় সরগরম এলাকাগুলো। জামালপুর সদরে 5 আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন।
গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়ায় শেষ দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে শেষ দিনে চলে জোর প্রচারণা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া সদর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এখানে স্বতন্ত্র প্রার্থীর তেমন উপস্থিতি না থাকায় মাঠে একক আধিপত্য আতার। এছাড়া খোকসায় শেষ দিনের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রাখে প্রার্থী সমর্থকরা। আগামী ৮ মে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ দিনে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান এবং বরিশাল থেকে শফিক মুন্সি। আমরা প্রথমে যাচ্ছি পিরোজপুরে হাসানের কাছে। হাসান, কেমন চলছে প্রচারণা? ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজকে প্রচারণার সর্বশেষ দিন প্রথম ধাপের নির্বাচনের, এবং পিরোজপুর জেলার 3টি উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণ করতেছে। পিরোজপুর সদর, ইন্দুরকানী উপজেলা এবং নাজিরপুর উপজেলায়, এই 3টি উপজেলায় মূলত 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের আজকে প্রচারণার মধ্যরাত প্রচারণা শেষ। এই কারণে সকাল থেকে প্রার্থীরা প্রচারণা প্রচুর পরিমাণে চালাচ্ছে এবং দুপুর 2টা থেকে ইতিমধ্যে মাইকিং কিন্তু শুরু হয়েছে। একটি বিষয় বলে রাখি যে এই বছর প্রথম কিন্তু নির্বাচনের রঙিন পোস্টারের একটি ব্যবহার ছিল এবং এই কারণে হচ্ছে যে একটি রঙিন নির্বাচন, কালারফুল নির্বাচন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কালার রঙিন পোস্টারের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে। এবং পিরোজপুরের যে এই 3টি উপজেলা 33 জন প্রার্থী মোট এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু তারা নির্বাচন করছে এবং স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো শান্তিপূর্ণভাবেই নির্বাচন পিরোজপুরে প্রচারণা শেষের দিকে চলছে। তবে গতকাল একটি ইন্দুরকানীতে একটি ঘটনা ঘটছিল যে একটি আওয়ামী লীগ নেতার পাঠাগারে একটি আগুনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসন এটা সপ্তাহে ইতিমধ্যে নিয়ন্ত্রণ করছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 8 তারিখে যে ইভিএম এর মাধ্যমে যে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ভোটটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে শেষ করার জন্য ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং নির্বাচনের আগ থেকেই, মানে গতকাল থেকেই হচ্ছে বিজেপি এবং র্যাব কিন্তু পিরোজপুরে অবস্থান করবে যাতে করে সুষ্ঠু সুন্দর মতো এই নির্বাচনটা সম্পন্ন হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন করা হবে বলে তারা জানিয়েছেন এই নির্বাচনে। এবং এই সর্বপ্রথম কিন্তু হচ্ছে উপজেলা পর্যায়ে পিরোজপুরের এই 3টি উপজেলার মানুষই কিন্তু ইভিএম এ ভোট দিচ্ছেন এবং তারা খুবই আগ্রহী ইভিএম এ ভোটটা দেওয়ার জন্য এবং প্রার্থীরাও চাচ্ছে যে তাদের ভোটাররা যেন বেশি করে ভোট দিতে আসেন এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন নির্বাচনটা সম্পন্ন হয়। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি বরিশালে। শফিক আছেন সেখানে। আর শফিক, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? আর ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? আপনি আসলে যেমনটি বলছিলেন যে আজ মধ্যরাতের পর থেকে কিন্তু সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। তো এই আজকে শেষ দিনে দেখা গিয়েছে যে প্রার্থী যারাই আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যেতে। এবং আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছি যে আগামী 8 তারিখ এই বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নে মোট প্রায় 3 লাখ ভোটার কিন্তু 113টি কেন্দ্রে আসলে ভোট দেবে। আমরা বাকেরগঞ্জে এসে আসলে এখানকার স্থানীয় যে কিছু বাসিন্দা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখনো আমি আসলে তাদের কাউকে যুক্ত করে নেব যে বাকেরগঞ্জে আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় কেমন আসলে প্রভাব পড়েছে। বাকেরগঞ্জে প্রচারণা খুবই ভালোই হয়েছে, কিন্তু এই যে তাপদাহ বেশি থাকায় মানে গরম পড়ায় আমাদের একটু সমস্যা হয়েছে। যদিও এটা আমরা দিনের ফার্স্ট আওয়ারে আমরা পারিনি, কিন্তু আমরা শেষ বেলায় গিয়ে আমাদেরকে এই প্রচার করতে হচ্ছে, কারণ অনেক গরম আপনি দেখতে পাচ্ছেন। আবহাওয়া আমাদের পক্ষে নেই, যার জন্য আমাদেরকে আমরা আরেকজন আসলে স্থানীয় বাসিন্দাকে আসলে যুক্ত করে নেব যে প্রচারণায় কাদেরকে আসলে খুব সরব দেখেছেন আপনারা। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইনায়েত কবির,
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত চেন্নাং গুদাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আপাতত দৃষ্টিতে মাঠের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের কাপ্রিস মার্কার প্রার্থী রাজীব হোসেন তালুকদার ইতিমধ্যেই গণজোয়ার সৃষ্টি করতে পেরেছেন। জনমত সম্পূর্ণ। আমরা আরেকজন আসলে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো যে ভোটের দিন আসলে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে নির্বিঘ্ন পরিবেশ এখন পর্যন্ত দেখছেন কিনা? আসসালামু আলাইকুম। বাকেরগঞ্জ উপজেলা এখন পর্যন্ত যে গণতান্ত্রিক সহাবস্থান আছে, এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং আমরা আগামী 8 তারিখ যে পরিবেশ এখন পর্যন্ত আছে, তাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাকেরগঞ্জে হবে এই আশা আমরা প্রত্যাশা করি। এবং জননেত্রী শেখ হাসিনার সে নির্দেশ, সে যে বাকেরগঞ্জ উপজেলা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব রাজীব আহমদ তালুকদারের অনুকূলে সারা বাকেরগঞ্জবাসী এক হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। জেসিকা, আসলে আমরা যেমনটি দেখছিলাম যে বাকেরগঞ্জের যে স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ সুষ্ঠু একটা ভোটের প্রত্যাশা করছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এবার কিন্তু যে নির্বাচন সেটি একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, এই কারণে যে এবার কিন্তু আসলে দলীয় প্রতীকবিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই কারণে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলায় দেখা গেছে যে প্রার্থীরা একটা খুব প্রতিদ্বন্দ্বী পরিবেশ আসলে ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। এবং তার মধ্যেই আসলে ভোটার যারা আছে তারা গণতান্ত্রিক অধিকার আসলে প্রয়োগের মাধ্যমে তাদের যে জনপ্রতিনিধি তাদের। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পার্বত্য জেলার রাঙ্গামাটির দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে উপজেলা নির্বাচনের সরঞ্জাম। দুপুরে জুরাছড়ি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে হেলিকপ্টারটি পাহাড়ের 7টি কেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেয়। দুর্গম বিবেচনায় এসব কেন্দ্রে হেলিকপ্টারের সরঞ্জাম পাঠানো হয় বলে জানান নির্বাচন কর্মকর্তা। প্রথম ধাপে জেলায় রাঙ্গামাটি সদর, বরকল, কাউখালী ও জুরাছড়ি 4 উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। বিপরীতে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 4200%-এরও বেশি। সোমবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা দেওয়া তথ্যের বিশ্লেষণ জানাতেই রাজধানীর মাইডাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যেরাও ছাড়িয়ে গেছে। 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 3319%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ 18233%। তাদের যে সম্পদের বিকাশ হচ্ছে, নির্ভরশীলদের পরিবারের যে সম্পদের বিকাশ হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু নেই আমাদের বসে। আমি যে বিষয়টি এই জন্য উল্লেখ করছি, সেটা হচ্ছে যে এই যে তথ্য প্রকাশের সুযোগটা আমরা আইনগতভাবে পেয়েছি বাংলাদেশে। ইফতেখারুজ্জামান জানান, হলফনামায় যাদের 1000 গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি বলেন, জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে প্রার্থীদের কাছে। সেটি যে মূল লক্ষ্য, সেটা অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র জানতে পারছি, যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকা সপরিচিতভাবে কখনই পালন করে না, বা তথ্য প্রকাশের পরেও কখনই ব্লক করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত নেই। নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনীতিতে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত দিয়েছে সংস্থাটি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।
জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপির নেতৃত্ব নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের নেতৃত্বই চ্যালেঞ্জের মুখে পড়েছে। আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির তীর। এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে। জনগণ নেই, জনসমর্থন নেই, লুটেরা সরকার, তাদের আর বলারই বাকি আছে, তাদের আর করারই বাকি আছে। সংবাদ দুপুরে আরো থাকছে। প্রকৃতিতে ফিরেছে স্বস্তি, টানা দাবদাহের পর বৃষ্টি কমেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসে। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়াবহ সব অপকর্মে লিপ্ত ছিলেন মিল্টন সমাদ্দার। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে প্রতারণা ও অপকর্মের লোমহর্ষক সব তথ্য পাচ্ছে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র জানান, একে একে অপকর্মের কথা স্বীকার করছেন মিল্টন। আর আল হাজ শামসুল হক ফাউন্ডেশন আশ্রমে থাকা মানুষগুলো দায়িত্ব নিচ্ছে বলেও জানান ডিবি প্রধান। সাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। প্রতারণা ও অনিয়মের সব ধাপ অতিক্রম করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। পথে রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো এখানে। আর এর নাম করে মানুষের আবেগকে কাজে লাগিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া মৃতদের অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি করতেন মিল্টন সমাদ্দার। প্রথম দফা জিজ্ঞাসাবাদে লোমহর্ষক এমন অনেক বিষয় স্বীকার করেছেন এ প্রতারক। দ্বিতীয় দফায় এখন আবারও তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সোমবার দুপুরে ব্রিফিংয়ে ডিবির মুখপাত্র জানান, মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে আরো ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে। বিভিন্ন মানুষকে প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ, অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকায় খরচ করছিলেন না, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না। এবং সেই কারণে তা আরও অনেক তথ্য আমরা পেয়েছি, এরা ভয়াবহ তথ্য, লোমহর্ষক ঘটনা, যেগুলো আমরা পরে বলবো, তদন্ত চলছে। আশ্রমে থাকা মানুষগুলোর কি হবে সে বিষয়ে স্পষ্ট করেন হারুন আর রশিদ। ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। প্রতারণার অভিযোগে রোববার ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দিনেও সুন্দরবনে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তবে পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। সুন্দরবনের আমুলবনিয়া এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস সোহান। সুন্দরবন পূর্ব বন বিভাগের আমুরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আজকে কিন্তু তৃতীয় দিন। এই মুহূর্তে আমরা সেই যে জায়গায় মেইন আগুন লেগেছিল সেখানে রয়েছি। এটি এই এলাকায় সুন্দরবনে যে প্রবেশদ্বার ভোলা নদী, সেই ভোলা নদী থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। এখানে আমরা যেটা দেখেছি যে প্রায় 2.5 কিলোমিটার জুড়ে বনের ফায়ার ক্যানেল তৈরি করা হয়েছে এবং সেই ক্যানেলে কিন্তু পানি দেওয়া হয়েছে যাতে এই এলাকা থেকে আগুন আর বাইরে না বেরোতে পারে। এছাড়া সুন্দরবনের অভ্যন্তরে এই 2 দিন যে পরিমাণ আগুন ছিল, এখন কিন্তু আগুনের পরিমাণ নেই বললেই চলে। কোথাও কোথাও সামান্য ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যিনি পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন যে আগুন তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন, তবে এখন পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভানো যায়নি। এখন আমি যে স্থানে রয়েছি সেই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন
বন বিভাগের যে নিজস্ব ফায়ার ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে পানি দিচ্ছে, তাদের যে ফায়ার যে যন্ত্রপাতি রয়েছে সেটা দিয়ে পানি ছেটানো হচ্ছে এবং বন কর্মকর্তারা বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নেভেনি। এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনের যে আগুন, এটা আসলে নিভে যাওয়াটা খুব কঠিন ব্যাপার, এটা যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এই কারণে আরো 3 দিন এখানে পর্যবেক্ষণ করা হবে যে আগুন নিভেছে কিনা, এবং 3 দিন পরে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন পুরোপুরি নিভে গেছে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। যৌন হয়রানির ঘটনায় 2 সপ্তাহের জায়গায় 2 মাস পেরিয়ে গেলেও তদন্ত অনুসন্ধান কমিটির কাজে কোনো অগ্রগতি না দেখায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গেল 3 মার্চ সিন্ডিকেট সভায় বিভাগের শিক্ষক নাদির জুনায়েদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত কিছুই জানায়নি তারা। শনিবার এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী 3 কর্মদিবসের মধ্যে তদন্তের অগ্রগতি না জানালে আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি। আমরা আরো আশঙ্কা করছি যে বিশেষ করে কোন মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে এই ঘটনার অগ্রগতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে হবে। দৃশ্যমান কোন ইতিবাচক অগ্রগতি এই 3 দিনের মধ্যে পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিতকরণে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, মানি লন্ডারিং এর মামলা পর্যালোচনা করে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া অর্থ পাচার অসম্ভব। অর্থনীতিবিদ MM আকাশ বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হওয়ার সবচেয়ে উর্বর দেশ বাংলাদেশ। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হবে না। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। গেল বাজেটের আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসেব তুলে ধরেন। আর ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় 80,000 কোটি টাকার মতো। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, দেশের প্রতিটি আদালতে দায়ের করা মানি লন্ডারিং এর মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যাংক কর্মকর্তার যোগসাজশ আছে। ব্যাংক খাতের যতগুলি দুর্নীতি হয়েছে এবং যতগুলি মামলা আমরা হাইকোর্ট ডিভিশনে করেছি, আপিল বিভাগে করেছি, বিচারিক আদালতে হচ্ছে, ব্যাংক অফিসার ছাড়া তো কোনো মামলা নাই। প্রত্যেকটা ব্যাংক অফিসারের বিরুদ্ধে তো অ্যালিগেশন আছে, তারা ইন কনাইভেন্স উইথ দ্য বড়োয়ার, ইন কনাইভেন্স উইথ দ্য বেনিফিশিয়ারি, যে মূল বেনিফিশিয়ারি তাকে সুযোগটা দিতে গিয়ে তারা ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে। তো মানি লন্ডারিংয়ের প্রত্যেকটা ছাপ তো আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা পাচ্ছি এখানে ব্যাংক অফিসাররা অ্যাভেটার হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ MM আকাশ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স, কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও গার্মেন্টস শ্রমিকরাই টিকিয়ে রেখেছে দেশের অর্থনীতি। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন, এই উৎপাদনশীল গোষ্ঠীকে সব সময় লুটেরা গোষ্ঠীর দুর্নীতির ছোবল গ্রাস করে। আমাদের রেমিটেন্সে আমাদের গরিব মানুষ গিয়ে টাকা পাঠাচ্ছিল, করোনায় একটু কমে গেছে। আমাদের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা ইনফর্মাল সেক্টরে, গার্মেন্ট শ্রমিকরা এক্সপোর্ট করে আমাদের জন্য টাকা নিয়ে আসছে। তারাই আমাদের উন্নতির চাবিকাঠি। উৎপাদনশীল 4টা শ্রেণী বা গোষ্ঠী, তাদেরকে সব রকম সহায়তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক
সব রকম সহায়তা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যাতে বাজ পাখি তাদের উপর ছোঁ মারতে না পারে। এই অর্থনীতিবিদ আরো বলেন, কঠোর শাস্তির বিধান করে এই অনুৎপাদনশীল বাজ পাখি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে হবে উৎপাদনশীল গোষ্ঠীকে। বাংলাদেশকে বলা হয় ধনী হওয়ার সবচেয়ে স্পিডি দেশ হলো বাংলাদেশ, সবচেয়ে দ্রুত ধনী হয়েছে বিশ্বের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এখানে এই দুর্নীতির মাধ্যমে 1 নম্বর একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বিলিয়নিয়ার ক্লাবে তারা রাতারাতি জয়েন করে ফেলছে। যেই বাজ পাখিরা তাদের কাছ থেকে নিংড়ে নিংড়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার কথা জানিয়ে দুদক আইনের সংশোধনীর মাধ্যমে সংস্থাটির স্বাধীনতা বৃদ্ধি করা সহ তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি20তে কাল দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। এগিয়ে থাকার ম্যাচে জয় পেলে সিরিজ জিতবে টাইগাররা। টানা 1 মাস তাপপ্রবাহের পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়েই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এবার বজ্র বৃষ্টি বাড়বে বলে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত সাবরিনা মজুমদার রিপোর্টে। বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফেরায় রোববার রাতের বৃষ্টি। তাপমাত্রা কমে আসায় অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে নগরবাসী। বজ্রপাত, শিলাবৃষ্টি রুক্ষ প্রকৃতিতে এনেছে শান্তির পরশ, স্থবির জনজীবনে এনেছে প্রাণ চাঞ্চল্য। নগরবাসী যারা খুবই শান্তি আর ভালো লাগতেছে আমাদের। তাপমাত্রা কমাতে স্বাভাবিক জীবনযাত্রাতে একটু স্থির হইলো। তাপমাত্রা অনেকটা কমে গেছে, এখন ঠান্ডা ভালো লাগতেছে। রিক্সা চালায় আজকে অনেক শান্তিতে আছে, আজকে বাতাসের গতিটা অনেক। আজকে তাপমাত্রা কম, তাই ক্লাস করতে আমাদের ভালো লাগতেছে। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আরো কমবে, আর সপ্তাহ জুড়েই দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাতের আছে, তবে কম বেশি করে হবে সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল। আর মোটামুটির মধ্যে আছে হলো ঢাকা, চট্টগ্রামের মধ্যে, আর রাজশাহী এবং রংপুরের হলো দু এক জায়গায় হবে। এলাকা ভেদে বৃষ্টির তারতম্য হতে পারে জানিয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। যখন আকাশে কালো মেঘ থেকে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আমাদেরকে ওই যতক্ষণ পর্যন্ত আকাশে বজ্রপাত হতে থাকবে, বিদ্যুৎ চমকাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। পূর্বাভাসে বলা হয়েছে 13 মে পর্যন্ত চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।